ক্রস পোস্ট লাগবে তো। ওকে, আসসালামু আলাইকুম সবাইকে। আহ, স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের এই সাম্প্রতিক ক্লাসে। অনেকেই দীর্ঘদিন ধরে বলতেছিলেন, ভাই সাম্প্রতিক ক্লাস কবে হবে আপনাদের পেজে। তো আপনাদের অনেকের রিকোয়েস্ট, এবং আরেকটা ব্যাপার সেটা হচ্ছে একটা সুখবর টাইপের, সেটা হচ্ছে আমাদের এই যে দেখেন সাম্প্রতিক ভ্যাকসিন 1, এই যে বই একদম সরাসরি আমরা বই পড়িয়ে দিব। পাশাপাশি শুধু বই পড়িয়ে দিব না, বইটা যখন বাজার থেকে নিবেন দেখবেন মনে হবে যে কত আপন, কত পরিচিত এই বইটা। তো কেমন আছেন সবাই? দ্রুত যুক্ত হয়ে যান, ফ্রেন্ডদেরকে মেনশন করে দেন আজকের এই লিজেন্ড কেয়ার কোচিং আয়োজিত এবং খন্দকার জিকের অফিসিয়াল পেজ কর্তৃক আয়োজিত আজকের এই সাম্প্রতিক ভ্যাকসিন 1-এর উপর যে ক্লাসটা। সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দেন এবং সবাই দ্রুত যুক্ত হয়ে যান, এবং আমাদের কথা এবং বোর্ড এবং লেখা সবগুলো স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা একটু আমাদের কাইন্ডলি জানাবেন। সবাই মিলে আমরা আজকে ক্লাসটা করব, এবং যারা লিজেন্ড কেয়ার খন্দকার জিকের অফিসিয়াল ফেসবুক পেজে ক্লাসটা দেখতেছেন এবং কমেন্ট করতেছেন, তারা দয়া করে লিজেন্ড কেয়ার পেজে কমেন্ট করবেন, তাহলে আপনাদের কথাগুলো আমরা দেখতে পারবো, আপনাদের প্রশ্নগুলো আমরা নিতে পারবো। ওকে, সালাম দিচ্ছেন অনেকে, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন সবাই? একটু দ্রুত জানান সবাই কেমন আছেন। ওকে, তো দেখেন আমাদের বইটাতে একদম প্রথম পেজে কি দেওয়া আছে, যেমন গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা, এই খুব রিসেন্ট যে ইস্যুটা, খুবই পুরো বিশ্বকে যে নাড়া দিচ্ছে সে ব্যাপারটা নিয়ে আলোচনা করা আছে। একদম আজকে পর্যন্ত যতগুলো ঘটনা আহ, দেশ এবং দেশের বাইরে ঘটে গেছে সবগুলো আমাদের বইতে তুলে দেওয়া হয়েছে। তো গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা। ওকে, আমরা পড়াশোনায় চলে যাই। আপনারা জাস্ট আমাদের সাথে দেখবেন, আমরা পড়ানোর চেষ্টা করব। চাইলে নোট করে নিতে পারেন, কিংবা আর একটা কাজ করতে পারেন, সেটা ক্লাসটা শেয়ার করে রাখতে পারেন। যদি শেয়ার করে রাখেন তাহলে পরবর্তীতে আপনি নোট করতে পারবেন, জাস্ট এখানে আমাদের সাথে বোঝার চেষ্টা করেন অন্তত। ওকে, সালাম দিচ্ছেন অনেকে, ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। এবং আরেকটা ব্যাপার সেটা, যারা আবারও বলতেছি খন্দকার জিকের অফিসিয়াল ফেসবুক পেজে যে ভাইয়েরা আমাদের সাথে যুক্ত আছেন, সাজু এম এ ইউসুফ, আপনারা চাইলে লিজেন্ড কেয়ার অফিসিয়াল ফেসবুক পেজে কমেন্ট করতে পারেন। এখান থেকে আমরা আহ, যা লাখ খারাপ, এতদিন ওয়েট করলাম ক্লাসের আর এখন কারেন্ট চলে গেল। আহা, সাউন্ড কম না, সাউন্ড হচ্ছে হেডফোন লাগান কিংবা জোরে শোনার জন্য জোরে দেন। তো এই যে গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা, এটার পূর্ণ নাম, এইটা হচ্ছে আন্তর্জাতিক মানবিক নৌবহর। এই যে গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা কি ভাই? গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা হচ্ছে আন্তর্জাতিক মানবিক নৌবহর। এটা কি ধরনের? এটা হচ্ছে আন্তর্জাতিক মানবিক নৌবহর, আন্তর্জাতিক মানবিক নৌবহর। এই ফ্লোটিলার আসলে উদ্দেশ্যটা কি? এটার উদ্দেশ্য হচ্ছে ইসরায়েলি অবরোধ ভেঙে গাজায় মানবিক সাহায্য পৌঁছে দেওয়া। আপনারা ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধ সম্পর্কে খুব ভালোভাবে জানেন, যারা আপনারা অ্যাডমিশন টেস্টে অংশগ্রহণ করবেন, ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ সম্পর্কে জানেন। তো এই ফিলিস্তিনের উপর যে পরিমাণে নির্যাতন চালানো হচ্ছে, বা গাজায় যে পরিমাণ নির্যাতন চালানো হচ্ছে, এই ইসরায়েলি অবরোধ ভেঙে গাজায় মানবিক সাহায্য দেওয়াই হচ্ছে এই গ্লোবাল সমুদ্র ফ্লোটিলার মূল উদ্দেশ্য। আচ্ছা, তাহলে কি বললাম? এই গ্লোবাল সমুদ্র ফ্লোটিলার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে ইসরায়েলি, কি বললাম, ইসরায়েলি যে অবরোধ, এই ইসরায়েলি অবরোধ ভেঙে গাজায় মানবিক সাহায্য পৌঁছে দেওয়া। তাহলে উদ্দেশ্যটা কি বললাম? আবারও যদি বলি, ইসরায়েলি অবরোধ ভেঙে গাজায় কি করতে হয়? মানবিক সাহায্য পৌঁছে দেওয়ার হচ্ছে এর উদ্দেশ্য। এটার ধরন হচ্ছে আন্তর্জাতিক মানবিক নৌবহর। তাহলে আমাদের মাথায় এটা ঢুকে গেল, গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা এর ধরন হচ্ছে আন্তর্জাতিক মানবিক নৌবহর, এর উদ্দেশ্য হচ্ছে ইসরায়েলি অবরোধ ভেঙে গাজায় মানবিক সাহায্য পৌঁছে দেওয়া। একদম প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা সেন্টেন্স আমরা চেষ্টা করব আপনাদের আজকে পড়িয়ে দেওয়ার এই সাম্প্রতিক ভ্যাকসিন 1-এর। তো এর মতো সুবিধা বা সুযোগ আপনারা কোথাও পাবেন না, এতটুকু আপনাদেরকে এনশিওর করতেছি। এবং আরেকটা কাজ করতে পারেন, সেটা আপনারা ক্লাসটা শেয়ার করতে পারেন। শেয়ার করলে পরবর্তীতে এটা নোট করতে পারবেন, কারণ সাম্প্রতিক থেকে আপনি যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন কিনা, যদি আপনি বিউপিতে ভর্তি পরীক্ষা দেন দেখবেন যে 7 থেকে 8 মার্কের সাম্প্রতিক চলে এসেছে, রিসেন্ট থেকে প্রশ্ন চলে এসেছে।
আবার যদি আপনি ডিউর পরীক্ষা দেন, দেখবেন এখান থেকে 4-5 মার্কের সাম্প্রতিক চলে এসেছে এই বই থেকে। আপনি যদি জেইউতে পরীক্ষা দেন, আরইউতে পরীক্ষা দেন, সবগুলো বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক থেকে প্রশ্ন হয়। সেই সাম্প্রতিক ক্লাসটাই আপনাদের আজকে হচ্ছে এবং ভ্যাকসিন 1টা আপনাদেরকে পড়িয়ে দেওয়া হবে। যদি আপনারা শেয়ার দিয়ে রাখেন, ক্লাসটা একটু পরে বসে নোট করতে পারবেন, না হলে আমাদের পেজে নিয়মিত 3-4টা করে ক্লাস হয়, ক্লাসটা আর খুঁজেও পাবেন না। তো যদি বাঙালি নিজের ভালোটা একটু কম বুঝে, তো যদি ভালো বুঝে থাকেন, নিজের ভালো বুঝেন, তাহলে ক্লাসটা শেয়ার করতে পারেন। ওকে, আসেন। এই যে সমুদ, এই যে গ্লোবাল সমুদ ফ্লোটিলা, সমুদ একটা আরবি শব্দ যার অর্থ হচ্ছে অটলতা বা দৃঢ়তা। দেখেন আমরা প্রত্যেকটা জিনিস ব্যাখ্যা করব যে দৃঢ়তা বা অটলতা, এই সমুদ শব্দের অর্থ হচ্ছে অটলতা বা দৃঢ়তা। এবং এটাকে ফিলিস্তিনের প্রতিরোধের প্রতীক বলা হচ্ছে। ফিলিস্তিনি প্রতিরোধের প্রতীক কোনটা? এই সমুদ। তাহলে গ্লোবাল সমুদ ফ্লোটিলা, আমি আবারও বলতেছি, এটা হচ্ছে একটা আন্তর্জাতিক মানবিক নৌবহর। এর উদ্দেশ্য হচ্ছে ইসরায়েলি অবরোধ ভেঙে গাজায় মানবিক সহযোগিতা পৌঁছে দেওয়া। এই সমুদ শব্দের অর্থ কি? সমুদ শব্দের অর্থ, এটা একটা আরবি শব্দ যার অর্থ হচ্ছে অটলতা বা দৃঢ়তা। ফিলিস্তিনি যে প্রতিরোধ, এই প্রতিরোধের প্রতীক হচ্ছে এই সমুদ। ওকে, এদের দেখেন এই বইয়ের নাম কি? এই বইয়ের নাম হচ্ছে সাম্প্রতিক ভ্যাকসিন। এই বইয়ের নাম কি? সাম্প্রতিক ভ্যাকসিন 1। সাম্প্রতিক ভ্যাকসিন 1। আজকে পর্যন্ত যত ইনফরমেশন দেশ এবং দেশের বাইরে ঘটেছে, সবগুলো এই সাম্প্রতিক ভ্যাকসিন 1-এ দেওয়া আছে। সবগুলো কোথায় পাবেন? সাম্প্রতিক ভ্যাকসিন 1-এ পেয়ে যাবেন। তারপরে অনেকে বই কিনতে অপারগতা যদি থাকে, তাহলে ক্লাসটা আপনি পুরাটা করতে পারেন। আর যদি বইও কিনে থাকেন, তারপরেও আমি পড়িয়ে দিব, আপনি পড়েন, দেখেন, এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন, মনে রাখতে পারবেন। ওকে, এর প্রধান লক্ষ্য হচ্ছে গাজায় কি করবে? গাজায় খাদ্য, ঔষধ, ত্রাণ পৌঁছে দিবে। এই ফ্লোটিলার প্রধান মানে এই গ্লোবাল সামিট ফ্লোটিলার প্রধান লক্ষ্যই হচ্ছে গাজায় খাদ্য, ঔষধ এবং ত্রাণ পৌঁছে দেওয়া এবং আন্তর্জাতিক চাপ সৃষ্টি করে অবরোধ ভাঙার প্রচেষ্টা। তাহলে এই যে ইসরায়েলি অবরোধ, এই অবরোধ ভাঙার প্রচেষ্টাই হচ্ছে এদের প্রধান লক্ষ্য। এদের প্রধান লক্ষ্য আর একটা কি? গাজায় খাদ্য, ঔষধ এবং ত্রাণ পৌঁছে দেওয়া। আমি খুব কম স্লাইড পড়ি অভ্যস্ত, তো তারপরেও চেষ্টা করবো স্লাইডটার মাধ্যমেই যেন আপনাদের মুখস্থ করায় দিতে পারি। ওকে, এরপরে আসেন। এরপরে বিশ্ববাসীর সামনে গাজার মানবিক সংকট তুলে ধরা, যে গাজায় যে নির্বিচারে যে হত্যাযজ্ঞ এবং অত্যাচার ইসরায়েলিরা চালাচ্ছে, এইটা বিশ্ববাসীর কাছে তুলে ধরা এটার মূল লক্ষ্য, এবং মানবাধিকার এবং ন্যায়াধিকার বোধের দাবি প্রকাশ। তাহলে এর প্রধান লক্ষ্যগুলো কি? যে গাজায় খাদ্য, ত্রাণ, ঔষধ পৌঁছে দিবে, একটা গেল। দ্বিতীয়টা হচ্ছে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করে ওই যে ইসরায়েলি যে অবরোধ, এই অবরোধটা ভাঙার প্রচেষ্টা। তৃতীয়ত হচ্ছে বিশ্ববাসীর সামনে গাজায় যে মানবিক সংকটটা চলতেছে, এটা তুলে ধরা আন্তর্জাতিক মাধ্যমে, মানবাধিকার ও ন্যায়বোধের দাবি প্রকাশ করা। এই 4টা লক্ষ্য। এরপরে আসেন কিছু, এই যে এটা কবে যাত্রা করে আমরা যদি বলি, এই যে গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা, এটার যাত্রাটা শুরু হয় কবে? খুব ইম্পর্টেন্ট, এই যাত্রাটা শুরু করে 31 আগস্ট স্পেন থেকে। কোথা থেকে? স্পেন থেকে এই যাত্রাটা শুরু করে। এবং এই যাত্রায় জাহাজ ছিল 50টা। কয়টা জাহাজ ছিল ভাই? 50টা জাহাজ ছিল। এবং অংশগ্রহণকারী, এই যাত্রাটা শুরু হয়েছে 31 আগস্টে 50টা জাহাজ নিয়ে, এবং অংশগ্রহণকারী দেশ হচ্ছে 44টা দেশ। 44টা দেশ নিয়ে এরা কি করেছে? অংশগ্রহণ করেছে 50টা জাহাজ নিয়ে। 31 তারিখে এরা স্পেন থেকে যাত্রা শুরু করেছে এবং অংশগ্রহণকারী 417 জন। এর মধ্যে কারা কারা আছে? এর মধ্যে আছে ডাক্তার আছে, সাংবাদিক আছে, পরিবেশ কর্মী আছে, শিল্পী আছে, সেলিব্রিটি আছে। সবচেয়ে বেশি অংশগ্রহণ করেছে তুরস্ক থেকে 56 জন। সবচেয়ে বেশি কোন দেশ থেকে করেছে ভাইরা? সবাই একটু বলেন, সবচেয়ে বেশি অংশগ্রহণ করেছে আজকের ক্লাসের উপর। আচ্ছা, পিডিএফ যদি পেতে চান, একটা ভালো প্রশ্ন করেছেন। যারা পিডিএফ পেতে চান তারা ক্লাসটা শেয়ার করতে হবে, একদম আইডি পাবলিক থাকতে হবে, শেয়ার করতে হবে, ফ্রেন্ডদেরকে মেনশন করতে হবে। এইটার স্ক্রিনশট যদি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দিতে পারেন, যান, কথা দিলাম স্লাইডটা পেয়ে যাবেন। কথা দিচ্ছি যে স্লাইডটা কি করবেন? পেয়ে যাবেন, যদি আমাদের কথাগুলো রাখতে পারেন।
তাহলে আমরা কি বললাম, এরা যাত্রা শুরু করেছে 31 আগস্ট। কোন দেশ থেকে? স্পেন থেকে যাত্রা শুরু করেছে এবং এদের জাহাজ সংখ্যা 50টা ছিল, অংশগ্রহণকারী দেশ ছিল 44টা। এর মধ্যে সবচেয়ে বেশি অংশগ্রহণ করেছে কোন দেশ থেকে? তুরস্ক থেকে। কয়জন? 56 জন অংশগ্রহণ করেছে। স্পেন থেকে 49 জন এবং ইতালি থেকে 48 জন এবং বাংলাদেশ থেকে কিন্তু একজন অংশগ্রহণ করেছে। বাংলাদেশ থেকে একজন অংশগ্রহণ করেছে শহীদুল আলম। বাংলাদেশ থেকে একজন অংশগ্রহণ করেছে, কে করেছে? শহীদুল আলম করেছে। শহীদুল আলম করেছে। বাংলাদেশ থেকে একজন অংশগ্রহণ করেছে, নাম কি? শহীদুল আলম। ওকে, এটার নেতৃত্ব দিচ্ছে কেটা? কে দিচ্ছে? গ্রেটা থুনবার্গ। এইটা মনে রাখবেন, এই গ্রেটা থুনবার্গ কোন দেশের নাগরিক? এইটা কয়েকদিন আগে অ্যাডমিশন টেস্টে, গত বছর অ্যাডমিশন টেস্টে আসছিল। কোন দেশের নাগরিক? এই গ্রেটা থুনবার্গ কোন দেশের নাগরিক জানেন? একে গ্রেফতার করা হয়েছে, একে খাবার দেওয়া হচ্ছে না, এরকম নিউজ কিন্তু আপনারা পাচ্ছেন। এই গ্রেটা থুনবার্গ, এনাকে বলা হয় জলবায়ু কন্যা। কি কন্যা বলা হয়? জলবায়ু কন্যা। জলবায়ু কন্যা গ্রেটা থুনবার্গ। ইনি কোন দেশের নাগরিক? এটা কয়েকদিন আগে আসেন। একজন সুইডেনের একজন পরিবেশ কর্মী, এনাকে বলা হয় জলবায়ু কন্যা। তাহলে গ্রেটা থুনবার্গকে কি বলা হয়? জলবায়ু কন্যা। তাহলে আমরা কি বললাম? যে এরা যাত্রা শুরু করেছে 31 আগস্ট। এরা যাত্রা শুরু করেছে 31 আগস্ট। কোন দেশ থেকে? স্পেন থেকে। আমার সাথে সাথে একটু নিজেরাও পড়তে থাকেন। এবং এটার নেতৃত্ব দিয়েছে জলবায়ু কন্যা গ্রেটা থুনবার্গ, যিনি সুইডেনের একজন পরিবেশ কর্মী। কি কর্মী? পরিবেশ কর্মী। জলবায়ু কন্যা। আমার প্রশ্নের উত্তর দেন। এই জলবায়ু কন্যা গ্রেটা থুনবার্গ কোন দেশের নাগরিক? সবাই একটু বলেন তো। এই যে গ্রেটা থুনবার্গ, জলবায়ু কন্যা গ্রেটা থুনবার্গ কোন দেশের নাগরিক? সবাই একটু বলেন। গ্রেটা থুনবার্গ কোন দেশের নাগরিক? সবাই যারা যারা ক্লাসে যুক্ত হয়েছেন, আবারও বলতেছি, যারা লিজেন্ড খন্দকার জিকের অফিসিয়াল ফেসবুক পেজে আজকের ক্লাসটা করতেছেন, দয়া করে আপনারা লিজেন্ড কেয়ারের পেজে এসে কমেন্ট করলে আপনাদের উত্তর দিতে পারবো। কোন দেশের নাগরিক এটা বলেন? গ্রেটা থুনবার্গ, এই জলবায়ু কন্যা গ্রেটা থুনবার্গ কোন দেশের নাগরিক? জলবায়ু কন্যা গ্রেটা থুনবার্গ কোন দেশের নাগরিক? সবাই একটু বলবেন। সুইডেন। সবাই একটু বলবেন, যে রেসপন্স করতে শিখেন। আমি বলতেছি পুরোটা পড়িয়ে দিব, যদি পড়তে চান, সাম্প্রতিক শিখতে চান, পুরো বইটা পড়িয়ে দিব আজকের ক্লাসে। শিখতে চাইলে আমাকে অবশ্যই সাপোর্ট করতে হবে বা হেল্প করতে হবে। ওকে, এরপরে আসেন, এই গ্রেটা থুনবার্গ কি করেছে? জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে বিশ্বব্যাপী আন্দোলন করেছে, বিশেষ করে ফ্রাইডে ফর ফিউচার বা স্কুল স্ট্রাইক ফর ক্লাইমেট প্রতিষ্ঠার জন্য পরিচিত। এই গ্রেটা থুনবার্গ থেকে এবছরের প্রশ্ন আসতে পারে। তাহলে ইনি কি করেছে? জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে বিশ্বব্যাপী আন্দোলন। তাহলে গ্রেটা থুনবার্গ বা জলবায়ু কন্যা কি করেছে? জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে বিশ্বব্যাপী আন্দোলন, বিশেষ করে ফ্রাইডে ফর ফিউচার বা স্কুল স্ট্রাইক ফর ক্লাইমেট প্রতিষ্ঠার জন্য পরিচিত। তাহলে ইনি কিসের জন্য পরিচিত? ফ্রাইডে ফর ফিউচার। ফ্রাইডে ফর ফিউচার। ভাই খুব ইম্পর্টেন্ট এই লাইনগুলো। আবারও বলতেছি, বইটা এত সুন্দর করে সাজানো। এরপর স্কুল স্ট্রাইক ফর ক্লাইমেট প্রতিষ্ঠার জন্য, স্কুল স্ট্রাইক ফর ক্লাইমেট প্রতিষ্ঠার জন্য পরিচিত। তাহলে গ্রেটা থুনবার্গ, যিনি হচ্ছে জলবায়ু কন্যা, যিনি সুইডেনের নাগরিক, যিনি হচ্ছে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে বিশ্বব্যাপী আন্দোলন করেছে, যিনি কিনা কি করেছে? বিশেষ করে ফ্রাইডে ফিউচার বা স্কুল স্ট্রাইক ফর ক্লাইমেট প্রতিষ্ঠার জন্য পরিচিত। মাথায় রাখবেন এই ব্যাপারটা, খুবই ইম্পর্টেন্ট ব্যাপারটা। সবাই ক্লিয়ার কিনা একটু কাইন্ডলি জানাবেন। অবশ্যই দেওয়া হবে। আর বইটা সংগ্রহ করতে পারলে, যারা এই বইটা সংগ্রহ করবেন তাদের কাছে ভাই বইয়ের দাম তো খুব বেশি হয় না। এই সাম্প্রতিকের বইয়ের দাম খুব বেশি হয়? খুব বেশি হয় না। বই সংগ্রহ করলে আরো ভালো হয়। আপনারা পুরোটা একদম চকচকে মনে হবে, কারণ একবার আমি পড়িয়ে দিচ্ছি, এরপরে বই যখন দেখবেন আপনার মনে হবে বইটাই মুখস্থ। বইটা সংগ্রহ করে নেবেন ভাই। ওকে, এই যে গাজার অভিমুখে বাংলাদেশি যে প্রতিনিধি, এই যে শহীদুল আলমের কথা কিছুক্ষণ আগে বলেছিলাম, এই যে শহীদুল আলম বাংলাদেশ থেকে একজন, সবচেয়ে বেশি কোন দেশ থেকে বলেন তো? সবচেয়ে বেশি কোন দেশ থেকে অংশগ্রহণ করেছে একটু বলেন। সবচেয়ে বেশি অংশগ্রহণ করেছে কোন দেশ থেকে? সবাই একটু বলেন, আপনাদের কমেন্ট দেখতে চাই। সবচেয়ে বেশি অংশগ্রহণ করেছে কোন দেশ থেকে? বাংলাদেশ থেকে তো একজন। সবচেয়ে বেশি অংশগ্রহণ করেছে কোন দেশ থেকে? বলেন, সবচেয়ে বেশি অংশগ্রহণ করেছে কোন দেশ থেকে? সবচেয়ে বেশি হচ্ছে তুরস্ক থেকে। কয়জন? 56 জন। কয়জন? 56 জন।
এরপরে কোন দেশ থেকে? এরপরে ভাই স্পেন থেকে। স্পেন থেকে কয়জন? 46 জন। কয়জন? 46 জন, তাই না ভাই? স্পেন থেকে কয়জন? বই হচ্ছে রকমারিতে পেয়ে যাবেন। বই হচ্ছে কোথা থেকে পেয়ে যাবেন? 46 না 41 জন পড়েছিলাম, মনে করেন তো? তুরস্ক থেকে 56 জন। ইয়েস, তুরস্ক থেকে কয়জন? 56 জন। তুরস্ক থেকে কয়জন? সবাই বলেন, তুরস্ক থেকে কয়জন? 56 জন। এরপর কোন দেশ থেকে অংশগ্রহণ করেছে সবচেয়ে বেশি? স্পেন থেকে। বাংলাদেশ থেকে কয়জন? বাংলাদেশ থেকে একজন, তার নাম হচ্ছে শহীদুল আলম। বাংলাদেশ থেকে যিনি অংশগ্রহণ করেছে তার নাম কি? এনার নাম শহীদুল আলম। এটা বাংলাদেশের একটা অর্জন। এই অর্জন থেকে প্রশ্ন হতে পারে। এটা বাংলাদেশের কি একটা অর্জন। ওই সবাই বলছে তুরস্ক, বাহ চমৎকার। এবং আবারও বলতেছি, যারা খন্দকার জিকের অফিসিয়াল ফেসবুক পেজে আপনাদের কমেন্টগুলো করতেছেন, আপনারা দয়া করে লিজেন্ড কেয়ারের পেজে এসে কমেন্ট করলে আপনাদের কমেন্ট আমরা দেখতে পাবো, আপনাদের প্রশ্ন আমরা নিতে পারবো। ওকে ওকে, এরপরে আসেন এই যে শহীদুল আলম, এনার পরিচয়টা কি? ইনি একজন আলোকচিত্রী এবং মানবাধিকার কর্মী। আলোকচিত্রী এবং মানবাধিকার কর্মী। ইনার অবস্থান হচ্ছে প্রথম বাংলাদেশি প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করেছে এবং জাহাজের নাম হচ্ছে কনসাস 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 হচ্ছে ইনার জাহাজের নাম, কনসাস। তাহলে বাংলাদেশ থেকে কয়জন? একজন। নাম কি? এর নাম হচ্ছে শহীদুল আলম। ইনার জাহাজের নাম কনসাস কনসাস। এবং ইনি হচ্ছে বাংলাদেশ থেকে প্রথম প্রতিনিধি। ইনি একজন মানবাধিকার কর্মী। আচ্ছা, এরপরে বাংলাদেশি একজন বংশোদ্ভূত আছে, যেমন হামজা চৌধুরী বাংলাদেশ বংশোদ্ভূত। এরকম বাংলাদেশ বংশোদ্ভূত একজন আছে, সেটা হচ্ছে এই যে লুহি লোরেন। ইনি একজন বাংলাদেশ বংশোদ্ভূত বাট ব্রিটিশ নাগরিক যাত্রা করেছেন সামার টাইম জং জাহাজ থেকে। তাহলে বাংলাদেশ থেকে একজন আর বাংলাদেশ বংশোদ্ভূত একজন, তার মানে বাংলাদেশ থেকে একজন, বাংলাদেশ বংশোদ্ভূত থেকে একজন। এই বাংলাদেশ বংশোদ্ভূতর নাম কি? বাংলাদেশ বংশোদ্ভূতর নাম হচ্ছে লুহি লোরেন। তাহলে হচ্ছে আমরা কি পাইলাম? শহীদুল আলম ইনি হচ্ছে একদম ডাইরেক্ট বাংলাদেশি। শহীদুল আলম ইনি ডাইরেক্ট বাংলাদেশি এবং আরেকজন হচ্ছে লুহি লোরেন। আর এই শহীদুল আলমের জাহাজের নাম হচ্ছে কনসাস। আর এই রুহি লোরেন ইনি ব্রিটিশ নাগরিক। ইনার জাহাজের নাম হচ্ছে জাহাজের নাম কি? সামার টাইম জং। তাহলে খুব কঠিন কি এই ব্যাপারগুলো মনে রাখা? খুব কঠিন না। ওকে ওকে, এরপরে দেখেন বাধা পেরিয়ে গাজার ফ্লোটিলার সর্বশেষ জাহাজ হচ্ছে কোনটা? পোল্যান্ডের যে জাহাজটা। তাহলে বাধা পেরিয়ে গাজার ফ্লোটিলার সর্বশেষ জাহাজ কোনটা? সবাই একটু বলেন তো, সর্বশেষ জাহাজ কোনটা? এতটুকু পর্যন্ত কারো সমস্যা আছে কিনা? এতটুকু পর্যন্ত কারো সমস্যা আছে কিনা? একটু কাইন্ডলি জানাও। এতটুকু পর্যন্ত কারো সমস্যা আছে কিনা একটু কাইন্ডলি আমাদেরকে জানাতে হবে, এবং ক্লিয়ার হলে জাস্ট একটু ক্লিয়ার বলতে হবে। সবাই একটু জানান যে ক্লিয়ার কিনা। সবাই একটু জানান যে ক্লিয়ার কি না, হ্যাঁ কি না, একটু জাস্ট কাইন্ডলি জানাবেন, কারণ আমরা তো প্রত্যেকটা জিনিস পড়তেছি, যে ক্লিয়ারটা হলে। ক্লিয়ার একজন বলেছেন ভাই, রিসেন্ট ভ্যাকসিন আছে। ওকে, আসেন আসেন পরের পেজে যাই। আমরা এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার। আসেন পরের পেজে যাই। দেখেন আমাদের কোন পেজে আসলাম? আমরা হচ্ছে দ্বিতীয় পেজে আসলাম। এই যে জাতিসংঘের যে 80তম যে সাধারণ সভা বা সাধারণ পরিষদের যে 80তম অধিবেশন, সেটা নিয়ে পড়াশোনা এবার। তাহলে এই যে অধিবেশন, এটা হচ্ছে 80তম। আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস দুইটা অধিবেশন পাইলো, একটা হচ্ছে 79তম অধিবেশন পেয়েছিল, আর একটা পাইলো কত? 80তম অধিবেশন। দুইটা অধিবেশন পাইলো এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস।
এই যে অধিবেশনটা, এটা হয় 9 সেপ্টেম্বর 2025 থেকে 26 সেপ্টেম্বর 2025, মানে খুব রিসেন্ট একটা অধিবেশন। এবং জাতিসংঘের সাধারণ অধিবেশন থেকে দেখবেন যে প্রায় প্রশ্ন থাকে, সাধারণ অধিবেশন থেকে প্রায় কি থাকে, প্রশ্ন থাকে। এটা হচ্ছে প্রত্যেক বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার হয়। মানে এই যে সাধারণ অধিবেশন, এটা কবে হয়, প্রত্যেক বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার হয়। কোন মঙ্গলবার, তৃতীয় মঙ্গলবার হয়। এটা কোথায় হয়েছে, এই বছর যে 80তম যে অধিবেশনটা হইল, কততম, 80তম অধিবেশনটা, এটা কোথায় হয়েছে, এটা হয়েছে নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্রতে হয়েছে। এবং জাতিসংঘের সদর দপ্তর সাধারণ পরিষদের যে হল রয়েছে, সেই হলে হয়েছে এটা। এইটার সভাপতি কে ছিলেন, এটার সভাপতি ছিলেন এই যে অ্যানালেনা বায়ে বায়েরবোক, অ্যানালেনা বায়েরবোক। এই অ্যানালেনা বায়েরবোক, অ্যানালেনা বানানটা অনেক জায়গায় এরকম আছে, অ্যানালেনা, এরকমও থাকতে পারে, আবার এরকমও থাকতে পারে। এই যে বায়েরবোক, ইনি জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। ইনি ছিলেন এই জাতিসংঘের যে সাধারণ পরিষদের যে 80তম অধিবেশন, এই অধিবেশনের সভাপতি। এবং এইটার অধিবেশনটা হচ্ছে ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি বা ইউএনজিএ বলা হয়, ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি, মানে সাধারণ পরিষদের অধিবেশন। এটা ছিল 80তম। এর মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে একসাথে আরো ভালো, শান্তি, উন্নয়ন, মানবাধিকার প্রতিষ্ঠায় 80 বছর এবং তার পরেও। তাহলে আমরা কি পড়তেছি, জাতিসংঘের সাধারণ পরিষদের 80তম অধিবেশন, যে অধিবেশনটা হয় 9 সেপ্টেম্বর 25 থেকে 26 সেপ্টেম্বর 2025 পর্যন্ত। এটা সাধারণত হয় সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবারে হয়। এবং এইটার সভাপতিত্ব করতেছে কে, অ্যানালেনা বায়েরবোক। এবং ইনি হচ্ছে জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী। এবং এইটা হয়েছে কোথায়, নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র। জাতিসংঘের সাধারণ পরিষদের সদর দপ্তরের সাধারণ পরিষদের যে হল রুম রয়েছে, সেই হল রুমে হচ্ছে এবছরেরটা। ওকে, এরপরে দেখেন এর হচ্ছে উচ্চ কক্ষের যে সাধারণ বিতর্ক, হাই লেভেল জেনারেল ডিবেট, এর সময়কাল ছিল 23 থেকে 29 সেপ্টেম্বর। এবং চতুর্থ বিশ্ব নারী সম্মেলন, এই যে চতুর্থ বিশ্ব নারী সম্মেলন বেইজিং ঘোষণার 30 বছর পূর্তি যে অনুষ্ঠিত হবে, সেটা হচ্ছে অনুষ্ঠিত হয়, হবে বলেছে, এটা অনুষ্ঠিত হয়। এটা কি হবে, অনুষ্ঠিত হয় হচ্ছে কবে, 15 সেপ্টেম্বর 2025। তাহলে এই জায়গায় কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে চতুর্থ বিশ্ব নারী সম্মেলন, যে বেইজিং ঘোষণার 30 বছর পূর্তি অনুষ্ঠান কবে হয়, এই 15 সেপ্টেম্বর 2025-এ। খুবই ইম্পর্টেন্ট, চতুর্থ বিশ্ব নারী সম্মেলন বেইজিং ঘোষণার 30 বছর পূর্তি অনুষ্ঠান, 30 বছর পূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় কবে, 15 সেপ্টেম্বর। সবাই একটু বলেন কবে অনুষ্ঠিত হয়, 15 সেপ্টেম্বর। সবাই একটু কমেন্ট করেন তো, যে চতুর্থ নারী বিশ্ব সম্মেলন, যে বেইজিং ঘোষণার 30 বছর কবে অনুষ্ঠিত হয়, সবাই একটু বলেন বেইজিং ঘোষণার 30 বছর কবে অনুষ্ঠিত হয়। সবাই একটু কমেন্ট করবেন এই প্রশ্নের উত্তরটা, সবাই একটু উত্তর করবেন এই প্রশ্নের উত্তরটা, কবে অনুষ্ঠিত হয়, 15 সেপ্টেম্বর হচ্ছে এর 30 বছর পূর্তি অনুষ্ঠানটা অনুষ্ঠিত হয়। এরপরে দেখেন 1967 সালের পর জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রথম সিরিয়ার প্রেসিডেন্ট, 1967 সালের পর, মানে 1967 সালের পর জাতিসংঘে ভাষণ দেওয়া প্রথম সিরিয়ার প্রেসিডেন্ট, মানে 67 সালের পরে আর এখানে কোনো জাতিসংঘে সিরিয়ার কেউ ভাষণ দিতে পারে নাই। এই হচ্ছে নাম হচ্ছে আহমেদ আল সারা। নাম কি ভাই, আহমেদ আল সারা। খুবই ইম্পর্টেন্ট ব্যাপার। তাহলে আমরা এইখানে দেখলাম যে আমরা জাতিসংঘের কততম অধিবেশন, সাধারণ পরিষদের 80তম অধিবেশন দেখতেছি, যে 80তম অধিবেশনটা হয় 9 সেপ্টেম্বর থেকে এই 26 সেপ্টেম্বর 2025 পর্যন্ত। এবং এটা কবে হয়, প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার। একটু চোখ বন্ধ করে ভাবেন, এই অধিবেশনের স্থান ছিল নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র। এবং এই অধিবেশনের যিনি সভাপতিত্ব করেন, তার নাম হচ্ছে অ্যানালেনা বায়েরবোক, যিনি জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী। এবং এর প্রতিপাদ্য হচ্ছে একসাথে আরো ভালো, শান্তি, উন্নয়ন ও মানবাধিকার প্রতিষ্ঠায় 80 বছর এবং তার পরেও। ওকে, এরপরে এখানে দেখলাম যে চতুর্থ বিশ্ব নারী সম্মেলন বেইজিং ঘোষণার 30 বছর পূর্তি অনুষ্ঠান হয় 15 সেপ্টেম্বর 2025 সালে। আর একটা দেখলাম 1967 সালের পরে জাতিসংঘে দেওয়া প্রথম
সিরিয়ার প্রেসিডেন্ট হচ্ছে আহমেদ আল শারা। কে দিয়েছেন? আহমেদ আল শারা। এরপরে সবাই একটু লেখেন তাহলে 67 সালের পরে জাতিসংঘের ভাষণ দেওয়া প্রথম সিরিয়ার প্রেসিডেন্টকে। সবার কমেন্ট চাই, এটাই সবার কমেন্ট চাই, সবাই কমেন্ট করবেন এই প্রশ্নের উত্তরে, সবাই কমেন্ট করবেন। এবং আবারও বলতেছি, জুবায়ের ভাইও ক্লাস নেবে, আমিও নিব। জুবায়ের ভাইও ক্লাস নেবে, আমি তোমাদের কাব্য ভাইয়া, অনেকে আমাকে চিনো কি চিনো না জানি না। আমি কাব্য, আমিও ক্লাস নিব, তোমাদের জুবায়ের ভাইয়াও ক্লাস নেবে, তোমাদের ইজাজ ভাইয়াও ক্লাস নেবে, আমরা তিনজনই ক্লাস নিব। আজকের ক্লাসগুলোর দায়িত্ব আমার, আজকের ক্লাসগুলো আমি নিব। তাইলে আহমেদ আল শারাকে 67 সালের পরে জাতিসংঘে সিরিয়ার ভাষণ দাও, সিরিয়ার প্রথম প্রেসিডেন্ট হিসেবে ভাষণ দিয়েছে, প্রথম সিরিয়ার প্রেসিডেন্ট ভাষণ দিয়েছে আহমেদ আলকে শারা। ওকে। এবং কলম্বিয়ার প্রেসিডেন্ট যিনি, এই যে গুস্তাভো পেট্রো গাজার যুদ্ধকে, এই গুস্তাভো পেট্রো গাজার যুদ্ধকে গণহত্যা আখ্যা দিয়েছেন। এই প্রত্যেকটা লাইন, সাম্প্রতিকের এই প্রত্যেকটা লাইন আপনাদের কাছে ইম্পর্টেন্ট। সাম্প্রতিক আপনারা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবেন, তাদের প্রত্যেকের জন্য আজকের এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা জানি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় সাম্প্রতিক থেকে একটা বড় সংখ্যক প্রশ্ন হয়ে থাকে। তো এই বড় সংখ্যক প্রশ্নগুলো মানে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় 1 নাম্বারও অনেক ইম্পর্টেন্ট, 1 নাম্বারও অনেক ইম্পর্টেন্ট। সেখানে সাম্প্রতিক থেকে অলমোস্ট 5 থেকে 6টা প্রশ্ন সবগুলো বিশ্ববিদ্যালয় করে থাকে। তো এই প্রশ্নগুলো আসলে কোথা থেকে আসে? আমাদের এই যে সাম্প্রতিক ভ্যাকসিন, এখানে একদম জিরো থেকে শুরু করে শেষ পর্যন্ত আলোচনা করা হয়, একদম জিরো থেকে শেষ পর্যন্ত আলোচনা করা হয়। তো মানে বইতে প্রত্যেকটা সাম্প্রতিকটা আসলে কি, সাম্প্রতিক যেটা ঘটে যাচ্ছে, যে ঘটনাটা ঘটতেছে সেটাই কি সাম্প্রতিক? না, সেইটার বিস্তারিত ব্যাপারটাই হচ্ছে সাম্প্রতিক, সেটার বিস্তারিত ব্যাপার। তো আমাদের বইতে সেই বিস্তারিত আকারেই দেওয়া হয়েছে, সেই বিস্তারিত আকারে দেওয়া হয়েছে। ওকে, দেখেন তাহলে কলম্বোর প্রেসিডেন্ট কি করেছে? গণহত্যা আখ্যা দিয়েছে। কোনটাকে? এই যে গাজার যুদ্ধকে কি আখ্যা দিয়েছে? গণহত্যা। গুস্তাভো পেট্রো, তাহলে কে দিয়েছে? এই কলম্বিয়ার প্রেসিডেন্ট কে দিয়েছে ভাই? কলম্বিয়ার প্রেসিডেন্ট এটাকে কি আখ্যা দিয়েছে? আচ্ছা, নাম পড়তে গেলে দাঁত ভেঙে যায়, এটাকে বারবার প্র্যাকটিস করতে হবে। নাম পড়তে গেলে যে দাঁত ভেঙে যায়, এইটাকে বারবার প্র্যাকটিস করতে হবে। কি করতে হবে? বারবার প্র্যাকটিস করতে হবে। বারবার প্র্যাকটিস করলে আপনার মুখস্থ হয়ে যাবে। যদি তাও না হয় তাহলে কি করবেন? লিখবেন। লিখতে তোর সমস্যা নাই। ধরেন আপনার যেটা মনে থাকতেছে না, এই যে পেট্রো, আপনি পুরোটা পড়তে হবে কেন? আপনি পেট্রো পড়েন, যে কলম্বিয়ার প্রেসিডেন্ট পেট্রো কি করেছে? গাজাকে গণহত্যা, গাজার যে যুদ্ধ এটাকে গণহত্যা আখ্যা দিয়েছে। এই যে এইভাবে পড়েন পেট্রো পেট্রো, আপনার পুরোটা পড়তে হবে না। যখন আপনি অপশন দেখবেন পরীক্ষার হলে গিয়ে, আপনার মনে পড়ে যাবে। আপনার কি পুরোটা পড়তে হবে না। ওকে, এরপরে আসেন। এই যে জাতিসংঘের যে সাধারণ অধিবেশনে, সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টা কি কি করলো? আমাদের যে উপদেষ্টা, এটা তো আমাদের অর্জন, ইনি কি কি করলো? এই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলায় ভাষণ প্রদান করে কবে? 26 সেপ্টেম্বর 2025-এ ইনি বাংলায় ভাষণ প্রদান করে। কবে করে? 26 সেপ্টেম্বর 26 সেপ্টেম্বর 2025, 26 সেপ্টেম্বর 2025-এ ভাষণ প্রদান করে। এরপরে দেখেন, এই পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনুস 2বার ভাষণ দিয়েছে। আমি বলেছিলাম যে 2বার দিয়েছে, কারণ ইনি 2024 সালেও দিয়েছে। 27 সেপ্টেম্বর 2024-এ প্রথমবার দেয় যিনি ভাষণ, এবং এটা ছিল কততম অধিবেশন? 79তম অধিবেশন। তাহলে এখন পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে কতবার ভাষণ দিয়েছে? সবাই একটু বলেন। এখন পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনুস, এখন পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে কতবার ভাষণ দিয়েছে? একটু সবাই বলেন। এখন পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনুস, এখন পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে কতবার ভাষণ দিয়েছে? বলেন। এখন পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে কতবার ভাষণ দিয়েছে? 2বার।
এই যে পলাশ, শ্রাবণ রায় পলাশ বলেছে 2 বার। 80 বার কেন হবে? সাব্বির আল ফাহাদ, কেন 80 বার বলতেছেন? 80 বার কেন হবে? 2 বার ভাষণ দিয়েছে। একবার দিয়েছে 79 নাম্বার সম্মেলনে, অধিবেশনে, একবার দিয়েছে 79 নাম্বার অধিবেশনে, আর একবার দিয়েছে কত? 80 নাম্বার অধিবেশনে। একবার দিয়েছে 27 সেপ্টেম্বর, আর এবছর দিয়েছে কবে? এই দেখেন, এবছর দিয়েছে 26 সেপ্টেম্বর। তাহলে আমরা লিখতে পারি 2 বার। কয়বার রে ভাই? 2 বার। 2024 সালে কত তারিখ? 27 সেপ্টেম্বরে প্রথমবার দেয়। প্রথমবার কবে দেয়? 2024 সালের 27 সেপ্টেম্বর। আর 2025 সালের কবে দেয়? 25 সালের 26 সেপ্টেম্বর। এই কয়বার হলো ভাই? এই 2 বার দিয়েছে ভাষণ। কয়বার? এই 2 বার দিয়েছে। দেখো 26 এবং 27। প্রথমবার কবে দেয়? প্রথমবার দেয় হচ্ছে 24 সালের 27 সেপ্টেম্বর। আচ্ছা, এখন ইনি এই সাধারণ পরিষদের অধিবেশনে কোন বিষয়গুলোকে আলোকপাত করেন? প্রধান উপদেষ্টা তার ভাষণে সরকারের কার্যক্রম, দেশের সামগ্রিক উন্নয়ন, এই সরকার কি কি করেছে, এবং নির্বাচন, যে ফেব্রুয়ারিতে যে নির্বাচন, এই নির্বাচন প্রস্তুতি, এই নির্বাচন প্রস্তুতি বানানটা একটু দেখে নেন, প্রস্তুতি, এই নির্বাচন প্রস্তুতি এবং বিচার কার্যক্রম, গাজা পরিস্থিতি এবং রোহিঙ্গাদের ইস্যু তুলে ধরে। তাইলে ইনি কি কি করলো? এই যে ভাষণের যে বিষয়গুলো, যে সরকারের যে কার্যক্রমগুলো আছে, সামগ্রিক উন্নয়নগুলো, নির্বাচন প্রস্তুতিগুলো এবং বিচার কার্যক্রম, যে অন্যায় অবিচার আমাদের দেশে গত 17 বছর হয়েছে, সেটার বিচার কার্যক্রম, যেমন আবরার ফাহাদ বিচার কার্যক্রম, এই ব্যাপারগুলো ইনি কি করে? ইনি তুলে ধরে। এবং সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নে অবদান এবং শিক্ষার প্রতি অঙ্গীকারের স্বীকৃতি স্বরূপ এই যে আনলক বিগ চেঞ্জ অ্যাওয়ার্ড লাভ করেন। তাহলে কি করলো ভাই? এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সামাজিক, একটু মনোযোগ দেন, ইনি কি হলো? সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের অবদান এবং শিক্ষার প্রতি অঙ্গীকারের স্বীকৃতি স্বরূপ ইনি আনলক বিগ চেঞ্জ অ্যাওয়ার্ড লাভ করে। তাহলে কে লাভ করলো? আনলক বিগ চেঞ্জ অ্যাওয়ার্ড কে লাভ করেছে বলেন তো? আনলক বিগ চেঞ্জ অ্যাওয়ার্ড লাভ করেছে কে? সবাই একটু কমেন্ট করেন। আপনারা ঘুমায় গিয়েছেন অলরেডি, মনে হচ্ছে যে সবাই খুব ঘুমাচ্ছেন। তো ওই জায়গা থেকে প্রশ্ন করতেছি, এই প্রশ্নের উত্তরটা একটু যদি দেন, ওই জায়গা থেকে প্রশ্নটা করছি, উত্তরটা একটু দেন। যদি বলি এই যে আনলক বিগ চেঞ্জ অ্যাওয়ার্ডটা লাভ করেন কে? সবাই একটু বলবেন, আনলক বিগ চেঞ্জ অ্যাওয়ার্ড। কতজন ক্লাসটা শেয়ার করেছেন একটু জানাবেন, যে কতজন ক্লাসটা শেয়ার করেছেন একটু কাইন্ডলি জানাবেন। কতজন? সবাই ঘুমে এসে পড়েছে। সবাই ঘুমায় গেলে ভর্তি পরীক্ষা কিন্তু ঘুম আসে নাই। ভর্তি পরীক্ষার ডেট যত দিন যাচ্ছে তত আগাচ্ছে। আপনারা ঘুমাইলেও কিন্তু ভর্তি পরীক্ষা কিন্তু ঘুমায় নাই, পরীক্ষার ডেট কিন্তু আরো আগায় আসতেছে। আপনি বুঝতেছেনই না যে কিভাবে আপনার দিনগুলো চলে যাচ্ছে। আপনাকে আবারও সতর্ক করে দিই, এই সাম্প্রতিক থেকে 6 থেকে 7 মার্কের প্রশ্ন, 5 থেকে 6 মার্কের প্রশ্ন প্রত্যেক বছর বিশ্ববিদ্যালয়গুলোতে হয়ে থাকে। আমরা কথা দিচ্ছি এই ভ্যাকসিন 1 যদি আপনি ভালোভাবে পড়েন, আপনি এখান থেকে অনেকগুলো প্রশ্ন কমন পেয়ে যাবেন। বুঝছেন? এরপরে পড়িয়ে দিচ্ছি, মানে আমি প্রত্যেকটা লাইন আপনাদেরকে পড়িয়ে দিচ্ছি। কেমন ছোটবেলায় মা যেমন মুখের মধ্যে ভাত খাওয়াই দিত, ঠিক সেভাবে খাওয়াই দিচ্ছি। আনলক বিগ চেঞ্জ অ্যাওয়ার্ড, তারপরে আমরা তারপরে এই যে প্রত্যেকটা জিনিস কবে কবে ভাষণ দেয়, কততম অধিবেশন ছিল, প্রত্যেকটা জিনিস দেখবেন আপনি যখন পড়তে যাবেন মনে হবে কাব্য ভাই তো এই কথাগুলো বলেছিল, মাথার মধ্যে অটোমেটিক আপনার কাজ করবে। তো ভাই এই ব্যাপারটা আপনারা একটু যদি দেখেন আপনারা লাভবান হবেন। এখন দেখেন এই যে জাতিসংঘে ফারজানা ফারুক ঝুমু, ইনি কি করেছে? বাংলাদেশের যে ফারজানা ফারুক ঝুমু জাতিসংঘের মহাসচিবের জলবায়ু পরিবর্তন বিষয়ক যুব উপদেষ্টা পরিষদের সদস্য হিসাবে মনোনীত হয়েছে। তাহলে বাংলাদেশের এই যে ফারজানা ফারুক ঝুমু, ইনি জাতিসংঘের মহাসচিব আছে, মহাসচিবের নাম কি? অ্যান্থনিও গুথেরেস। এই অ্যান্থনিও গুথেরেসের যে জলবায়ু পরিবর্তন বিষয়ক যুব উপদেষ্টা পরিষদ, তাহলে কি বললাম? যে জাতিসংঘের ফারজানা ফারুক ঝুমু, মানে বাংলাদেশের ফারজানা ফারুক ঝুমু,
ইনি কি করেছে, জাতিসংঘের যে মহাসচিব রয়েছে অ্যান্টনিও গুতেরেস, ইনারা যে জলবায়ু পরিবর্তন বিষয়ক যুব উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন এবং ইনি 12 আগস্ট 2025 তারিখে তার নাম ঘোষণা করা হয়। তাহলে এই কয়েকদিন আগে তার নাম ঘোষণা করা হয়েছে। ভ্যাকসিনের কয়টা ডোজ পাবলিশড হবে? এইটা 2টা ডোজ, অনেক ক্ষেত্রে 3টা পাবলিশড হয়। আপনারা প্রথমটা আগে সংগ্রহ করেন, প্রথমটা পড়তে থাকেন, প্রথমটা শেষ করেন। আমি পড়িয়ে তো দিবই, তারপরে আপনারা নিজেরা পড়লে আরও ভালো মনে থাকবে। তাহলে ফারজানা ফারুক ঝুমু কোন দেশের নাগরিক? বাংলাদেশের নাগরিক। ইনি কি করেছে, জাতিসংঘের যে মহাসচিব রয়েছে অ্যান্টনিও গুতেরেস, এনারা যে জলবায়ু বিষয়ক যুব উপদেষ্টা পরিষদ এটার সদস্য মনোনীত হয়েছে। এইটার নাম ঘোষণা করেছে এই কিছুদিন আগে 12 আগস্ট 2025-এ। এবং তিনি জলবায়ু পরিবর্তন মোকাবেলার মহাসচিবকে পরামর্শ দিবেন। মানে এই জলবায়ু পরিবর্তন বিষয়ক যে জলবায়ু পরিবর্তন যে মোকাবেলা, এইটা বিষয়ক পরামর্শ কে দিবেন? বাংলাদেশের ফারজানা ফারুক ঝুমু। খুবই ইম্পর্টেন্ট ব্যাপারটা। এরপরে দেখেন জাতিসংঘ মানবাধিকার সম্মেলনে স্বপ্নিল সজীব আবার কি করলো দেখেন, 24 থেকে 26 জুলাই 2025 তারিখে নিউ ইয়র্কে অনুষ্ঠিত 19তম ইন্টারন্যাশনাল ইয়থ ফর হিউম্যান রাইটস। তাহলে ইয়থ ফর হিউম্যান রাইটস কবে হয়? এইটা কবে অনুষ্ঠিত হয়? এটা হচ্ছে 24 থেকে 26 জুলাই। কোথায় অনুষ্ঠিত হয়? নিউ ইয়র্কে অনুষ্ঠিত হয়। এবং কততম ছিল? 19তম ছিল। ইন্টারন্যাশনাল ইয়থ ফর হিউম্যান রাইটস সামিটের সঙ্গীত শিল্পী স্বপ্নিল সজীব বক্তব্য রাখেন। খুবই ইম্পর্টেন্ট এগুলো। এগুলো হচ্ছে প্রত্যেকটা বাংলাদেশের অর্জন প্রত্যেকটা বিষয়। ভাইয়া এটার পিডিএফ লাগবে। আমি বলেছি যারা ক্লাস শেয়ার করবে বন্ধুদেরকে মেনশন করবে, এবং যারা আমি আবারও বলছি যারা ক্লাসটা শেয়ার করবে বন্ধুদেরকে মেনশন করবে, তারা স্লাইডটা বা পিডিএফটা, আমাদের বইয়ের পিডিএফটা পেয়ে যাবে। এবং এইটার যে আপনি শেয়ার করেছেন, ফ্রেন্ডদেরকে মেনশন করেছেন, এটার যে একটা প্রমাণ বা প্রুফ, সেটা যদি আমাদের লিজেন্ড কেয়ারের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আপনারা মেসেজ অপশনে গেলে হোয়াটসঅ্যাপ নাম্বারটা পান, সেখানে যদি স্ক্রিনশটটা পাঠান, আমি কথা দিচ্ছি আপনার যে ভাইয়ারা আছে তারা আপনাদেরকে উত্তর করে দিবে, বা সরি আপনাদেরকে স্লাইডটা পাঠিয়ে দিবে। এতটুকু আপনাদেরকে বলে যাচ্ছি। তাহলে এই যে স্বপ্নিল সজীব, ইনি হচ্ছে প্রথম বাংলাদেশি সঙ্গীত শিল্পী হিসাবে এই সম্মান অর্জন করেন। এবছরের সম্মেলনের প্রতিপাদ্য ছিল শান্তির জন্য শিক্ষা। কি ছিল প্রতিপাদ্য? শান্তির জন্য শিক্ষা ছিল এটার সম্মেলনের প্রতিপাদ্য। শেয়ার ডান। এই যে রাফিয়া নাসির রামিশা, আমরা শেয়ার দিলে দেখতে পাবো ইনশাল্লাহ। এবং এটার তো প্রমাণ থাকবে, আপনার আইডিতে প্রমাণ থাকবে। মাত্র 17টা শেয়ার, 17 জন পাবেন ইনশাল্লাহ। 17 জন পাবেন। যে 17 জন শেয়ার করেছেন সেই 17 জন পাবেন, বাকি কেউ পাবেন না। বহির্বিশ্বের সাথে বাংলাদেশের যে সম্পর্ক দেখেন, বাংলাদেশ 51টি দেশের দূতাবাস রয়েছে। বাংলাদেশের কয়টা দেশের দূতাবাস রয়েছে? 51টা দেশের। এবং জাতিসংঘের 193টা দেশের মধ্যে 60টি দেশে বাংলাদেশের 84টি কূটনৈতিক মিশন রয়েছে। এবং জাতিসংঘ 134টি দেশ, এখনো বাংলাদেশের কোনো কূটনৈতিক মিশন নাই। জাতিসংঘভুক্ত 134টি দেশের এখনো বাংলাদেশে কোনো কূটনৈতিক মিশন নাই। সর্বশেষ কেন এটা পড়লাম, কেন এতগুলো ইনফরমেশন দিয়েছে এই ভ্যাকসিনটা, তার একটাই কারণ দেখেন, সর্বশেষ 2টা দেশের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়েছে। এই 2টাই যে শুধু সাম্প্রতিক হবে তা না, এই জন্য এখানে বিস্তারিত বলেছে যে 51টা দেশের দূতাবাস রয়েছে, এবং জাতিসংঘের যে 193টা রাষ্ট্র রয়েছে এর মধ্যে 60টা দেশে বাংলাদেশের 84টা কূটনৈতিক মিশন রয়েছে। এবং জাতিসংঘভুক্ত 134টা দেশে এখনো বাংলাদেশের কোনো কূটনৈতিক মিশন নাই। কয়টা দেশে? এতগুলো কথার পেছনে কি রয়েছে? যে 2টা দেশের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়েছে। একটা হচ্ছে সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেটা হচ্ছে 2020 সালে, আর একটা হচ্ছে এই ডোমিনিকো, সেটা হচ্ছে 2020 সালে। এখন আসেন, এরও পেছনে কারণ আছে। কারণটা দেখেন, সেটা হচ্ছে এইখানে একটা সুন্দর করে নোট দিয়ে দিয়েছে। সার্কভুক্ত 8টা দেশের মধ্যে একমাত্র আফগানিস্তানে বাংলাদেশের দূতাবাস নাই। খুব ইম্পর্টেন্ট।
তাহলে কোন দেশে দূতাবাস নাই? আফগানিস্তান। সার্কভুক্ত, সার্ক কি? সার্ক হচ্ছে আমাদের দক্ষিণ এশিয়ার একটা আঞ্চলিক সংস্থা। সার্ক কি? সার্ক হচ্ছে দক্ষিণ এশিয়ার একটা আঞ্চলিক সংস্থা। কেমন সংস্থা? আঞ্চলিক সংস্থা। সার্ক কি? দক্ষিণ এশিয়ার একটা আঞ্চলিক সংস্থা। এইখানে দেশ আছে কয়টা? 8টা দেশ আছে। এর মধ্যে আফগানিস্তানের সাথে আমাদের কি নাই? দূতাবাস নাই। জানেন তো, কয়েকদিন আগে আমরা এটাকে কি করলাম? টি-20তে বাংলা ওয়াশ করে দিয়েছি, এই 2 দিন আগে, তাই না? বাংলা ওয়াশ করেছি, টি-20তে বাংলা ওয়াশ করেছি কাকে? আফগানিস্তানকে, তাই না? আচ্ছা, এই দূতাবাস হচ্ছে কমনওয়েলথভুক্ত কমনওয়েলথভুক্ত জাতিসংঘভুক্ত দেশগুলোর প্রেক্ষিতে কূটনৈতিক মিশন, এবং মিশন সমূহের প্রধানকে বলা হয় রাষ্ট্রদূত এবং হাই কমিশন। এটা আপনারা একটু দেখে নিন, এটা এত আর বিস্তারিত না আলোচনা করি। আচ্ছা, জাতিসংঘের যে ঘোষিত বর্ষগুলো আছে দেখেন, এইটা কিন্তু ইম্পর্টেন্ট। জাতিসংঘের যে ঘোষিত বর্ষ, এইগুলো ইম্পর্টেন্ট। যারা শেয়ার করবেন তারা তো স্লাইডটা পাবেন। আমরা দেখতে পাচ্ছি কতগুলো শেয়ার হয়েছে। আমাদের শেয়ার হয়েছে 22টা, তার মানে 22 জন এই ক্লাসের পিডিএফটা পাচ্ছেন। ওকে, জাতিসংঘ ঘোষিত বর্ষ, এই ঘোষিত বর্ষ 25 সালকে কি ঘোষণা করেছে? 26 সাল, 27 এবং 29। খুব ইম্পর্টেন্ট, আপনারা জানেন আগাম তথ্য থেকে প্রশ্ন হয়। কি থেকে প্রশ্ন হয়? আগাম তথ্য থেকে বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন হয়। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা ব্যাপার, সেটা হচ্ছে আগাম তথ্য। তাহলে 25 সালে আন্তর্জাতিক শান্তি ও আস্থার বছর। কি বছর বলেছে? আমার সাথে সাথে বলেন, আন্তর্জাতিক শান্তি এবং আস্থার বছর কোনটা? আন্তর্জাতিক শান্তি এবং আস্থার বছর হচ্ছে 25। আন্তর্জাতিক শান্তি এবং আস্থার বছর কোনটা? 25। কে ঘোষণা করেছে? জাতিসংঘ ঘোষণা করেছে। কি ঘোষণা করেছে? আন্তর্জাতিক শান্তি এবং আস্থার বছর কোনটা? 2025। এটা হচ্ছে সমবায় বর্ষ। আর একটা বলেছে যে এটা কি বর্ষ? সমবায় বর্ষ। এরপরে কোয়ান্টাম বিজ্ঞান এবং প্রযুক্তি বর্ষ কোনটা? কোয়ান্টাম বিজ্ঞান এবং প্রযুক্তি বর্ষ হচ্ছে এই 2025। তাহলে জাতিসংঘ 25 সালকে 3টা বর্ষ ঘোষণা করেছে। একটা হচ্ছে কোয়ান্টাম বিজ্ঞান এবং প্রযুক্তি বর্ষ, আর একটা সমবায় বর্ষ, আর একটা হচ্ছে আন্তর্জাতিক শান্তি এবং আস্থা বছর। তাহলে যদি বলি আন্তর্জাতিক শান্তি এবং আস্থা বছর কোনটা? সবাই একটু বলেন, আন্তর্জাতিক শান্তি এবং আস্থা বছর কোনটা? প্রিয় ভাই বোনেরা, ছোট্ট ভাই বোনেরা, একটু কমেন্ট করেন যে আন্তর্জাতিক শান্তি এবং আস্থা বছর কোনটা। সবাই একটু ঝটপট উত্তর করেন। আন্তর্জাতিক শান্তি এবং আস্থা বছর। সিনথিয়া ইসলাম সুরভি 2025, বা নূর করিম অথই, শারমিন সুলতান আতিকা, নাফিসা আলফাত বলেছেন 2025। আবারও বলতেছি, যারা ক্লাসটা করতেছেন একটু রেসপন্স করবেন, শেয়ার করেন, মেনশন করেন, আপনারা আপনাদের পুরস্কার পেয়ে যাবেন। ওকে, এরপরে আসেন 26 সালকে কি ঘোষণা করেছে? টেকসই উন্নয়নে স্বেচ্ছাসেবক বর্ষ। টেকসই উন্নয়নে স্বেচ্ছাসেবক বর্ষ কোনটা? 2026। নারী কৃষক বর্ষ কোনটা হবে? 2026। এটা কে ঘোষণা করেছে? জাতিসংঘ। 27 সালকে দেখেন, পর্যটনে টেকসই এবং স্থিতিস্থাপক বর্ষ কোনটা? পর্যটনে টেকসই এবং স্থিতিস্থাপক বর্ষ। পর্যটনে টেকসই এবং স্থিতিস্থাপক বর্ষ 27। 2025 সমবায় বর্ষ। কোয়ান্টাম বিজ্ঞান এবং প্রযুক্তি বর্ষ 2025। সমবায় বর্ষ 2025। কোয়ান্টাম বর্ষ, বিজ্ঞান এবং প্রযুক্তি বর্ষ 2025। আন্তর্জাতিক শান্তি ও আস্থা বছর 2025। বারবার পড়লে আপনার মুখস্থ হবে ইনশাল্লাহ। এরপরে 29টা কি? আন্তর্জাতিক গ্রহাণু সচেতন এবং গ্রহ প্রতিরক্ষা বর্ষ। তাহলে আন্তর্জাতিক গ্রহাণু সচেতন এবং গ্রহ প্রতিরক্ষা বর্ষ কোনটা? এটা হচ্ছে 2026, 29, 2029। সবাই কি বুঝতেছেন আমার কথা? সবাই কি ক্লিয়ার কিনা একটু কাইন্ডলি জানাবেন। ভাইয়া পেছনে চলে যাওয়া, সাম্প্রতিক কি পড়াবেন? সবগুলো সাম্প্রতিক। নুসরাত বিনতে নাতাশা বলেছেন আহমেদ আল শারা। ওকে, নুসরাত বিনতে নাতাশা 2025। ওকে, এই নুসরাত বিনতে নাতাশা, এমডি শাওন, এমডি হাসিব হুসাইন, তোদের সাউন্ড কোয়ালিটি এত বাজে কেন? আচ্ছা, ওমর বলেছে তোদের সাউন্ড কোয়ালিটি এত বাজে কেন?
আহ, ভাই আপনি যদি একটু আমাদের পরামর্শ দিতেন কিভাবে আমরা সাউন্ড কোয়ালিটি বাড়াতে পারি, তাইলে মনে হয় আমরা আপনার পরামর্শ মতো আমাদের সাউন্ড বাড়াতে পারতাম। এবং যারা খন্দকার জিকের অফিসিয়াল ফেসবুক পেজে কমেন্ট করতেছেন তাদের জন্য একটা নিউজ, সেটা হচ্ছে আমরা কমেন্টগুলো দেখতেছি লিজেন্ড কেয়ার অফিসিয়াল ফেসবুক পেজে। সেক্ষেত্রে আপনাদের কমেন্টগুলো অনেক ক্ষেত্রে আমাদের স্কিপ করে যেতে হচ্ছে, কারণ আমরা দুইটা পেজে একসাথে কমেন্টগুলো দেখতে পাচ্ছি না। তো এক্ষেত্রে আপনারা যদি লিজেন্ড কেয়ার অফিসিয়াল ফেসবুক পেজে কমেন্ট করেন তাহলে ইনশাল্লাহ ভালো হয়। তাহলে কি হয়, তাহলে আপনার কমেন্টগুলো আমরা দেখতে পাবো। আমি মনে হয় বোঝাতে পেরেছি। আবারও বলতেছি, যারা খন্দকার জিকের অফিসিয়াল ফেসবুক পেজে কমেন্ট করতেছেন, আমরা একসাথে দুইটা পেজের কমেন্ট দেখতে পাচ্ছি না, সেক্ষেত্রে দুঃখ প্রকাশ করতেছি। আপনারা যদি লিজেন্ড কেয়ার অফিসিয়াল ফেসবুক পেজে কমেন্ট করেন তাহলে সেক্ষেত্রে আপনাদের কমেন্টগুলো আমরা দেখতে পাবো, আপনাদের প্রশ্নগুলো আমরা নিতে পারবো। অবশ্যই হবে, অবশ্যই পেজ, আপনাদের পেইড বেসে তো আরো অনেক কিছুই হবে। পেইড বেসে তো নিয়মিত ক্লাস হয়। কি বললেন এটা? এটা কেমন কথা বললেন বলেন? আমাদের স্টুডেন্ট হয়ে আপনি কেমন কথা বললেন? আচ্ছা দেখেন, এখানে ছিল কি জাতিসংঘ ঘোষিত বর্ষ। হ্যাঁ, এরপরে দেখেন কি জাতিসংঘ ঘোষিত যে দশকগুলো আছে, যেমন 2021 থেকে 23 কি দশক ঘোষণা করা হয়েছে, ইন্টারন্যাশনাল ডিকেডস অফ ওশান সায়েন্স ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট, এটা কত সালে করা? 21 থেকে 30। তারপরে সেকেন্ড ডিকেড অফ অ্যাকশন ফর রোড সেফটি, তারপরে ইউনাইটেড নেশনস ডিকেড অন ইকোসিস্টেম রেস্টোরিং রেস্টোরেশন রেস্টোরেশন, তাহলে ইউনাইটেড নেশন ডিকেডস অন ইকোসিস্টেম রেস্টোরেশন। এরপর সেকেন্ড ডিকেডস অফ অ্যাকশন ফর রোড সেফটি, এরপর ইন্টারন্যাশনাল ডিকেডস অফ ওশান সায়েন্স ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট। তাহলে 21 থেকে 30 কয়টা ডিকেড ঘোষণা করেছে? 3টা। ইন্টারন্যাশনাল ডিকেডস অফ ওশান সায়েন্স ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট, তারপর সেকেন্ড ডিকেডস অফ অ্যাকশন ফর রোড সেফটি, ইউনাইটেড নেশন ডিকেডস অফ ইকোসিস্টেম রেস্টোরেশন। সেম কোশ্চেন, অবশ্যই আপনাদের ক্লাস হবে। কেন এই কথা বলতেছেন? আপনাদের ক্লাস কোথায় কম নেওয়া হয় বলেন? পেইড বেসে কতগুলো ক্লাস পান আপনারা? সবার ক্লাস পান, মানে কোনো জায়গায় তো আপনাদের ক্লাস কম নেওয়া হয় না, তারপরে এই প্রশ্ন কেন করেন আপনারা? এটা কোন বই থেকে পড়াচ্ছেন? এটা হচ্ছে সাম্প্রতিক ভ্যাকসিন 1 ভাইয়া, এটা সাম্প্রতিক ভ্যাকসিন 1। আপনাদেরকে আবারও বলতেছি যে সাম্প্রতিক ভ্যাকসিন 1 এর উপর ক্লাসটা হচ্ছে। আমাদের যে বই সাম্প্রতিক ভ্যাকসিন 1, সাম্প্রতিকের উপর আমাদের যে বই সাম্প্রতিক ভ্যাকসিন ডোজ 1, মানে আপনারা ভ্যাকসিন নিচ্ছেন, প্রথম ভ্যাকসিন, এরপরে হচ্ছে নিবেন কোনটা? সেকেন্ড ভ্যাকসিন। ভ্যাকসিন নিলে কি রোগ প্রতিরোধ ক্ষমতা কমবে, আপনি সুস্থ থাকবেন। সুস্থ থাকা মানে কি? আপনি বিশ্ববিদ্যালয়ে একটা আসন নিজের করে নিতে পারতেছেন। এরপরে 25 থেকে 34 পর্যন্ত বালি ও ধূলিঝড় মোকাবেলায় জাতিসংঘের দশক, আফ্রিকান বংশোদ্ভূতদের জন্য দ্বিতীয় আন্তর্জাতিক দশক, এবং ক্রসফিয়ারিক বিজ্ঞানের জন্য কর্মের দশক। তো এই তিনটা বইটা কই পাবো? বইটা আপনারা রকমারিতে পাবেন। রকমারি, আবারও বলতেছি, রকমারিতে বইটা পাবেন। বইটা হচ্ছে রকমারি.com-এ পাবেন, পাশাপাশি লিজেন্ড কেয়ারের অফিসিয়াল ফেসবুক পেজে মেসেজ করলে পাবেন, খন্দকার জিকের অফিসিয়াল ফেসবুক পেজে মেসেজ করলেও বইটা নিতে পারবেন। বইটার দাম খুব বেশি হবে না, সর্বোচ্চ 50 টাকা হতে পারে। হুম, তো দেখেন বইটা আপনারা নিতে পারবেন। তো তো আমরা পেজ পড়েছি, কত পেজ পর্যন্ত পড়েছি আজকে? আমরা যদি দেখি আমাদের কত পেজ পর্যন্ত পড়া হয়েছে, দেখেন এরপরে যে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া হলো, এই স্বীকৃতির ব্যাপারটা এখানে উঠে এসেছে। দেখেন একদম আপডেট ইনফরমেশন, আজকে পর্যন্ত যত আপডেট ইনফরমেশন আছে সবগুলো এই বইতে দেওয়া হয়েছে। আজকে পর্যন্ত যত আপডেট ইনফরমেশন হয়েছে সবগুলো দেওয়া হয়েছে। দেখেন এই যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে মোট 157টা দেশ। একদম আপডেট। স্বীকৃতি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান এবং পুনরুজ্জীবী করা এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা। দেখেন 21 সেপ্টেম্বর 25-এ
4টা দেশ স্বীকৃতি দিয়েছে, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া এবং পর্তুগাল। এবং ফ্রান্স স্বীকৃতি দিয়েছে কবে? 22 তারিখে। এবং আরেকটা দেশ 23 তারিখে দিয়েছে, সেটা আমরা যে একটু পরে বইতে উঠাই দিব, সান মেরিনো। সান মেরিনো দিয়েছে কবে? সান মেরিনো দিয়েছে 23 সেপ্টেম্বর। কবে দিয়েছে ভাই? সান মেরিনো দিয়েছে 23 সেপ্টেম্বর 2025। এটা একটু লিখে নেন, আমাদের বইতে উঠায় দিব। মানে এখন পর্যন্ত ডেলিভারি চার্জ আছে, দেখতে পারেন কত টাকা। খুব বেশি টাকা হবে না, আমি বিশ্বাস করি খুব বেশি টাকা হবে না। তো আপনারা জানেন ঠিক, আমরা পুরো বইটা চাইলে এখনই পড়ে শেষ করতে পারবো না, কারণ অনেক বেশি। আচ্ছা, সেক্ষেত্রে আপনারা আমাদের পেজে মেসেজ দেন, আমরা এটা সমাধান হয়ে যাবে। এবং আজকে রাতের মধ্যে বইয়ের দাম কয় টাকা, কি সমাচার, এটা নিয়ে একটা পোস্ট হয়ে যাবে ইনশাল্লাহ, আপনারা দেখতে পাবেন। তো আমাদের ঠিক 8টার সময় আমাদের আরেকটা ক্লাস আছে, আপনারা ভুলে যায় না, আমরা খন্দকার জিকের প্রত্যেকটা পেজ আপনাদেরকে পড়িয়ে দিচ্ছি। সেই ক্লাসটা ঠিক 8টার সময়, এবং ক্লাসটা আমার, এই জন্য আজকের এই ক্লাস থেকে বিদায় নিতে হচ্ছে। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে, এবং আজকে রাতের মধ্যে আপনারা জানতে পারবেন কোন লাইব্রেরি থেকে কিভাবে আপনারা বইটা কিনতে পারবেন। দরকার দরকার হলে আপনাদের একটা শর্ট ভিডিওর মাধ্যমে আমরা জানিয়ে দিব আজকে রাতের মধ্যে, যে কোন লাইব্রেরি থেকে কিভাবে এই বইটা আপনারা কিনতে পারবেন, সংগ্রহ করতে পারবেন, এই ডোজ 1টা আপনারা নিতে পারবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে ঠিক 10 মিনিট পর। হ্যাঁ, অবশ্যই পিডিএফ পাবেন, পাশাপাশি বইটা সংগ্রহ করে নেবেন। পাশাপাশি সবাই কি করবেন? বইটা সংগ্রহ করে নিবেন। বইটা সংগ্রহ করে নিলে লাভটা কার হবে? লাভটা দিন শেষে আপনারই হবে।